কেকের উপর নাম লেখা শেষ হতেই সুজানা হাঁপ ছাড়ল। কেকটা ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার দেখে ফোনে কয়েকটা ছবি নিল। মাকে ডাকতেই মা এসে হাজির। বললেন শেষ হয়েছে। হ্যাঁ আম্মা, সুন্দর হয়েছে। সুজনা মায়ের মুখের দিকে তাকালো। কালকের জন্য আমার ওপর রেগে আছো আম্মা? আমার মাঝে মাঝে কী যেন হয়, মাথাটা একদম ঠিক থাকে না আম্মা। সন্তানের উপর মা কখনোই রাগ করতে পারে না। তবে সাবধান, বাইরে কারোর সাথে যেন এমন না হয়। মুখে কথা কখনো ফিরিয়ে নেওয়া যায় না। মনে থাকবে আম্মা? আর কখনো এমন হবে না। বক্স করে নে, আর কাপড়গুলো নিয়ে যাস মনে করে। আয়রন করে ব্যাগে ভরে দিয়েছি। আচ্ছা। উনি যেতে গিয়ে আবারও ফিরে তাকালেন কেকের দিকে। নামটা দিকে ভুরু কুচকে তাকাতেই সুজানা হেসে বলল, এটা স্যার লিখে দিতে বলেছে। নাম অভি। ওনাকে বাড়িতে সবাই এ নামেই ডাকে। ক্লাবে দেখছি তোর নাম জিজ্ঞেস করছিল সায়েমকে। সুজানা মাথা দুলিয়ে মিনমিন করে বলল, এমনি ডেকেছিল। সুজনাকে দেখে বাচ্চাদের হইচই রব পড়ে গেল পুরো বাড়িতে। বাচ্চা দুটো আনন্দের শেষ নেই তাকে দেখে। সুজনা এক কাঁধে ব্যাগ ঝুলানো, এক হাতে কেকের বক্স, অপর হাতে কাপড়ের ব্যাগ। সুজনাকে দেখে আনিকা ছুটে এলো। এমা, সুজনা যে হঠাৎ কি মনে করে? আমার তো বিশ্বাস হচ্ছে না। ওর হাত থেকে ব্যাগটা নিতেই সুজনা কেকের বক্সটা বাড়িয়ে দিয়ে বলল, এখানে ভ্যানিলা কেক আছে, স্যার অর্ডার দিয়েছেন। অনাদিপ বলল। সুজান, কেক? সুজানা তাকে সাথে মিষ্টি হাসলো। তারা দুজনই সুজানার হাঁটু জড়িয়ে ধরে আছে। সুজানা ঝুঁকে নিচে হয়ে তাদের আদর করল। অনাকে কোলে নিয়ে গালে আদর করে বললেন, সুজানের জন্য মন পুড়েছে? অনা ঘন ঘন মাথা দুলিয়ে বলল, সুজান আবার এ বিছি পড়াবে? সুজানা হেসে আবারও আদর দিয়ে বলল, অবশ্যই পড়াবে। আদিপ বলল, সুজানা আবিকে কোলে নাও না কেন? সুজানা অনাকে নামিয়ে দিয়ে তাকে কোলে নিয়ে আদর করে বলল, খুব অন্যায় হয়ে গেছে। আবি সোনা, ভালো আছো? সুজানির সাথে রাগ করছে। কেন রাগ করছে? সুজানা আসে না কেন? এই যে আসছি। আজিম সাহেব এসে সুজানাকে দেখে বলল, আরে সুজানা, আসা মাত্র বাড়িটা তো মেতে উঠেছে। কি ব্যাপার সুজানা? এই তাহলে আমাদের ডিজাইনার? সুজানা মৃদু হাসল। তাহলে ঠিক ধরেছি। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস আঙ্কেল। সুজানার মাথা হাত বুলিয়ে বেরিয়ে গেলেন উনি। আঞ্জুমা বেগম আর মমতাজ বেগম সুজানাকে দেখে ভারী খুশি হলেন। সালমা বেগম দূর দাঁড়িয়ে দেখছেন সুজানাকে। আচ্ছা, অভি এই মেয়ের কথা বলেছিল তাহলে? আঞ্জুমানা বেগম বললেন, বৌমা, অভি তাহলে দুপুরে এটাই সারপ্রাইজ বলছিল? হ্যাঁ, আমারও তো সেটা মনে হচ্ছে। দেখুন সুজানাকে, সে আপনাকে এই বাড়িতে আসতেই হলো। সুজানা হাসল। আমাদের কাছ থেকে যতই পালাতে চাইবেন ততই এখানে আসতে হবে। কিন্তু সুজানা হেসে দোতলায় রেলিং দিকে তাকাতেই রেলিং ধরে ঝুঁকে মানুষটাকে দেখে ঠোঁটে হাসি মিউ এলো। তার সাথে চোখাচোখি হতেই অভি ভুরু নাচালো। এটা আবার কেমন ভাষা? সুজানা লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল। মর্জিনা কেকটা নিয়ে চলে যাবে, তখনই সুজানা কেকটা নিয়ে নিল। মর্জিনা কপাল কুঁচকে তাকালে সুজানা আবারও একবার উপরে তাকিয়ে চোখ নামিয়ে বলল, এটা স্যারকে দেখাতে হবে, উনি অর্ডার করেছেন তো তাই। মর্জিনা মুখ মুচড়ে বলল, মা গো মা, স্যারের জন্য যা দরদ। সুজানা কেকটা নিয়ে পা বাড়াতে তখনই সালমা বেগম বলে উঠলেন, শোনো মেয়ে। সুজানা ফিরে চাইল। জি অভি? গলা টনসিল, গায়ে জ্বর, ওকে কম কথা বলাবে, প্রশ্ন করবে না বেশি, বুঝেছ? জি। সুজানা পা বাড়ালো। অভিকে আর দেখা গেল না। ওখানেই তো ছিল, কই গেল? অনা, আদিব সুজানার পিছন পিছন ছুটল। তারা আজ মহা খুশি। সুজানা অভিকে ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজা বন্ধ ভেতর থেকে। অনা, আদিব দরজা ধাক্কা দিয়ে বলল,
অভি দরজা খুলো। সুজান আসিছে। অভি দরজা খুলো। খট করে দরজা খুলে গেল। সৌম্যদর্শন মুখটি দরজার ফাঁকে বেরিয়ে এসে জানতে চাইল, আমার প্রথম প্রশ্ন, কেকের উপর নাম লিখেছেন? আমার নাম? গুড। দ্বিতীয় প্রশ্ন, আজকে আপনি সময় নিয়ে এসেছেন? গুড। আজকে আপনি ডিনার করে যাবেন, ঠিক আছে? আমি? রাজি না হলে বাইরে দাঁড়িয়ে থাকুন 20 মিনিট, এটা শাস্তি। কিন্তু আম্মা খুব বকাঝকা করবে দেরিতে ফিরলে। ফোন করে বলে দেবেন, ঠিক আছে? বলুন রাজি। সুজনা মাথা নেড়ে বলো, বলে হবে না, বলুন রাজি। সুজনা মিনমিন করে বলো, রাজি। ওকে, এখন ভিতরে আসতে পারেন। সুজনা ঘরের বাইরে প্রবেশ করতে অভি বেরিয়ে গেল, বলল, আপনি চেয়ারে গিয়ে বসুন, আমি এক্ষুনি আসছি। সুজনা কাঁধে ব্যাগটা টেবিলের উপর রাখল। অনা আদিবকে চেয়ারে বসিয়ে দিয়ে বলো, কেক খাবেন? খুব মজা। সুজান, কেক খুব মজা? সুজনা হাসল, খুব মজা। অভি 3টে প্লেট আর 2টো কফি মগ নিয়ে ট্রের হাতে প্রবেশ করলো। ট্রে টেবিলে রেখে একটা মগ সুজনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা আপনার। সুজনা কিছু বলতে চাইল অভিকে চোখের ইশারায়, আর কিছু বলে উঠতে পারল না। অভি মগের চুমুক দিতে দিতে বলল, বক্সটা খুলুন, কেক খাবো এখন না, আগে কফি শেষ করুন। সুজনা কফি মগ শেষে চুমুক দিল, পাশে রেখে বক্সটা খুলতে খুলতে বলল, 3 প্লেটে নেব? কেকটা বের করতেই নামটা দেখল অভিক। ভুরু উঁচিয়ে বলল, আমার নাম তাই বাঁকা করে লিখেছেন? সুজনা বিস্মিত চোখে তাকালো, এমন বাঁকা হয় সব সময়? আপনার সাথে আমার কিসের শত্রুতা যে বাঁকা করে লিখব? আপনি তো আমার বন্ধুও নন। শত্রুতা নেই কি করে বুঝলাম? অনা ডেকে বলল, অভি তুমি সুজনের বন্ধু হবে? সুজনা এতগুলো বন্ধু আছে, সে কেন আমাকে বন্ধু হবে? সুজনা কপাল কুঁচকে কেক কেটে 2টে প্লেট নিল, বলল, এখানে। আবিক একটা প্লেটে অনাকে আরেকটা আবিদকে দিল, বলল, খান দুজন। ওদিনের মতো যদি নষ্ট করেন খুব মার দেব। অভিককে মার দেব? অভিক হেসে উঠল, ওকে, মারপিট পরে, এখন খান চুপচাপ, ঠিক আছে? ঠিক আছে। সুজনা অন্য প্লেটটায় দেখিয়ে বলল, এসব কে খাবে? আপনি খাবেন, আমি খাবো। সুজনা গোল গোল চোখ চাইল। অভিক শার্টের কলার ঝাঁকিয়ে বলল, আমার ছোঁয়াছে রোগ নেই, কিন্তু গলা ব্যথা আছে, সেটা নিয়ে অন্য কারো মাথা ব্যথা হলে মন্দ হয় না। সুজনা অভিককে আড়াল করে হাসল, এত পেঁচিয়ে কথা বললে কি করে পারে? অনার আদি সুজনার দিকে কেক বাড়িয়ে দিল, বলল, সুজান, কেক খুবই মজা, খাও। সুজনা ওদের দুজনের হাতে খেলো। অভিক বলল, কপাল করে এমন স্টুডেন্ট পেতে হয়, আফসোস। সুজনা ভুরু কুচকে তাকালো, প্লেট থেকে 1 পিস কেক তুলে নিয়ে বলল, আমার হাতে খাবেন? আবিক চোখ বড় বড় করে চাইল, সিরিয়াসলি? এত আফসোস রাখতে নেই, তাহলে খেতেই হচ্ছে। কেকের কাছে মুখ নিয়ে থেমে গেল সে। কপাল কুচকে বলল, আপনার আবার ছোঁয়াছে রোগ নাই তো? সুজনা হেসে বলল, আমার আছে। কি আছে? মাথা ব্যথা। মাথা ব্যথা ভয় আমাকে দেখিয়ে লাভ নেই, আপনি অলরেডি আমার মাথা ব্যথার কারণ। সুজনা ভুরু কুচকে তাকাতেই অভিক কেক খেয়ে নিয়ে বলল, আঙুলে ভেজা চঞ্চ স্পর্শ টের পেতেই চট করে হাতটা ছাড়িয়ে নিল সুজনা। ভেতরটা ধুকপুক করে কেঁপে উঠেছে। জানতে চাইল, খেতে ভালো হয়েছে? আবিক কপালে ভাঁজ ফেলে গাল নাড়তে নাড়তে বলল, খানিকটা সুজনার মতোই। আমি কেমন? ভয়ঙ্কর। সুজনা হেসে উঠে বাকি কেকটা নিয়ে বলল, আচ্ছা আমি এটা দিয়ে আসি, আন্টিরা সবাই খাবেন। সুজনা বেরিয়ে পড়তে অভিক বাচ্চাদের কাছে ঝুঁকে বলল, সুজানকে খাইয়ে দিয়েছেন, কিন্তু আমারটা কই? অভিককে সুজান খাইয়ে দিচ্ছে, তাই আর নাই। অভিক হেসে উঠল তাদের কথায়। সুজনা কেক কেটে মমতাজ বেগমকে দিল প্লেটে করে। বৃদ্ধা বললেন, রান্নাঘরে গিয়ে বাকিটা রেখে আসো বোন,
বাকিটা ওরা খাবে। সুজনা মাথা নেড়ে বলল, আচ্ছা দাদু। বিদ্যা হেসে বললেন, মিষ্টি মেয়ে। সুজনা মিষ্টি করে হাসলো। বাকি কেকটা রান্নাঘরে রেখে আসতে যেতেই দেখল সালমা বেগম রান্নাঘরে একা। সুজনা কেকটা রেখে চলে আসবে, তখনই সালমা বেগম ডাকলেন, দাঁড়াও মেয়ে। সুজনা দাঁড়িয়ে পড়ল, ঘাড় ফিরিয়ে বলল, জি। সালমা বেগম ওনার ফোন বাড়িয়ে দিয়ে বললেন, নীলা নামের মেয়েটার নাম্বার তোমার কাছে থাকলে দাও তো। ও তো তোমার বান্ধবী হয়, নাম্বারটা থাকার কথা না। উনি আমার ম্যাডাম। সে যেই হোক, নাম্বার আছে? জি। আমাকে দাও। তোমার স্যার আমাকে অনেক দিন নাচিয়েছে। মেয়েটার কোনো খোঁজ খবর আমাকে দিচ্ছে না। তাকে এসব আবার বলো না যেন, নইলে আমার পরিকল্পনা জল ঢেলে দিবে। বুঝতে পেরেছ? সুজনা মাথা নাড়ালো। তুমি তো দেখছো নীলাকে, দেখতে শুনতে ভালো তো? জি। জিজি করা ছাড়া আর কিছু শেখোনি নাকি? আমার সামনে এলে সাধু হয়ে যাও। তোমার হবু জামাইয়ের সাথে কথা বলো না কেন? তুমি সত্য দিয়েছ, তাও তারা মেনেছে। তারপরও তোমার এত জেদ কিসের? হ্যাঁ? সুজনা মাথা নাড়িয়ে দাঁড়িয়ে রইল। শোনো, যতটুকু পেয়েছ ততটুকু নিয়ে খুশি থাকো। তোমার কপাল ভালো, এত ভালো পরিবার তোমার জন্য সম্বন্ধ নিয়েছে। এখন যাও। আর শোনো, ব্লাউজ সেলাইয়ের টাকা অবিকে বলে দিয়ে দেওয়ার জন্য। ও তোমার বিকাশ পাঠিয়ে দেবে, ঠিক আছে? সুজনা মাথা নাড়ালো। আর শোনো, আমাকে নাম্বার দিয়েছ এ কথা অভিনয়, কেউ যেন জানতে না পারে। সুজনার সাহস নিয়ে করে জিজ্ঞেস করলো, ফোন নাম্বার কেন নিয়েছেন? ওর বাবার সাথে কথা বলবো তাই। তুমি ওকে অভির সাথে কখনো কথা বলতে দেখেছ? সুজনা দুপাশে মাথা নাড়ালো। মিথ্যে বলছো কেন? আমি তো কাল দেখেছি অভিকে কথা বলতে। আমি বোধহয় জানি না। হ্যাঁ, জানো না, এখন যাও। অভিক রান্নাঘরে উকি দিয়ে বলো, এতক্ষণ লাগে আসতে? কাজের সময় পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসুন। সুজনা মাথা নেড়ে বেরিয়ে গেল অভিকের পিছু পিছু। সালমা বেগম কপালে ভাঁজ ফেলে চেয়ে রইলেন তাদের যাওয়ার দিকে। ছেলেটার কোনো হাব ভাব আজকাল তিনি ধরতেই পারছেন না। ফোনে রিসিভ করা নাম্বারটার দিকে তাকালেন। কল দিতেই দুইবার রিং হওয়ার পর মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো, আসসালামু আলাইকুম। নীলা বলছি। কে বলছেন? ওয়ালাইকুম সালাম, সালমা। তোমার বাবার নাম্বারটা পাওয়া যাবে? জি, কিন্তু আপনি কে? তুমি আমাকে চিনবে না। তোমার বাবার ফোন নাম্বারটা দরকার ছিল। আমার নাম্বার কোথায় পেয়েছেন? আজব ব্যাপার তো। তুমি এত প্রশ্ন করছো কেন? তোমার বাবার ফোন নাম্বারটা দাও। নীলা ভুরু কুঁচকে এলো। আপনি পরিচয় না দিলে বাবার ফোন নাম্বার দেওয়া যাবে না। আপনার গলার স্বর পরিচিত মনে হচ্ছে। তোমার বাবার নাম্বারটা দাও মেয়ে। আরেকবার যদি বলতে হয় খুব খারাপ হবে কিন্তু। খারাপ হলে হবে, পরিচয় দিন, তাহলে নাম্বার দেব, নইলে ফোন রাখুন। এটা অফিসিয়াল নাম্বার, অযথা কল দেবেন না। তার মানে তোমার বাবার নাম্বারটা দেবে না? আপনি কি পাগল নাকি কানে কম শোনেন? কি বলেছি শুনতে পাননি? আজইরা মানুষের কাজ কাম নেই মনে হয়। সালমা বেগম রাগে অপমানে ফোনটা জোরে টিপে ধরলেন। একেবারে সুইচ অফ হয়ে গেল সেটি। রাগে কিরমিরিয়ে উঠে আনিকা এসে বলল, ছোটো মা কী হলো? কি হলো ছোটো মা? উনি ঘেমে উঠলেন তরতরিয়ে। কান্না আটকে বললেন, অভির পছন্দ এত খারাপ কী করে হলো বৌমা? মেয়েটি একটুও ভালো না, একটুও ভালো না। মুখে মুখে তর্ক করে, আমাকে অপমান করছে। আমাকে? আনিকা ওনাকে ধরে বলেন, ছোটো মা শরীর খারাপ লাগছে? কী সব বলছো? অভি, এই অভি, মা তাড়াতাড়ি এসো। সালমা বেগমের দাঁতে দাঁত লেগে গেল। কিছু সময় ব্যবধানে হুলস্থুল পড়ে গেল পুরো বাড়িতে। আবেগ ছুটে এসে দেখল মা জ্ঞান হারিয়ে আনিকার কোলে পড়ে আছে। সে স্তব্ধ হয়ে গেল। সুজনা বিস্ময়ে চরম পর্যায়ে। আন্টি এখন তার সাথে কথা বলল না? হঠাৎ কি হলো? অভি মায়ের মাথায় কোলে তুলে নিয়ে বলল, মায়ের এই অবস্থা কী করে হলো? আনিকা কান্না আটকে রেখে বলল, আমি জানি না অভি। এসে দেখলাম ছোটো মা হাঁপাচ্ছে, ঘাম দিয়েছে, পরে দেখি দাঁতে দাঁত লেগে গিয়েছে। আমার ভয় হচ্ছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা। অভিক মায়ের নিথর শরীরে কোলে নিয়ে ছুটে এলো। আহনা পেশে বলল, অভি ডাক্তার রওনা দিয়েছে,
হসপিটাল নিয়ে যেতে হবে না, ছোটো মাকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দে। আনু হাত পা মালিশ করে থাকো। অভিক বলল, মায়ের কিছু হবে না তো? আহনা বলল, কিছু হবে না ভাই। আচ্ছা, বাড়ি ভর্তি মানুষ আর কেউ দেখলো না একটা মানুষের এই অবস্থা কেন হলো? আজমিন সাহেব আর আজাদ সাহেব ডাক্তার নিয়ে এলেন। সুজনা আর আনিকা সালমা বেগমের হাতের তালু মালিশ করছে। ডাক্তার বলছেন উনি কি অসুস্থ ছিলেন? না, পুরো সুস্থ সবল মানুষ। সুজনা বলল, আন্টি কয়েক মিনিট আগে আমার সাথে কথা বলেছে, তখনও ঠিক ছিল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল, উনি রাগে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছেন। তাছাড়া প্রেশার লো ছিল, তেমন চিন্তার কিছু নেই। তবে এভাবে হাইপার হওয়াটা ওনার শরীরের পক্ষে খুব ক্ষতিকর। আবিক হাঁটু ভেঙে মায়ের মাথার কাছে বসে কপালে চুমু খেয়ে বলল, মামা উঠে যাও। মমতা বেগম কপাল চাপড়ে বলল, এই মেয়ের রাগ কমার নয়, কবু নয়। বউ করে এনেছি পর্যন্ত কোনো উল্টোপাল্টা কিছু শুনলে তারই অবস্থা। ছোট খোকা তো বউকে মাথাটা ঠান্ডা করতে বলবি এবার। ঘরে ছেলে বউ আসলে অনেক কিছু তার অপছন্দের হবে, তখন কি হবে? আজাদ সাহেব বলেন, মা এখন এসব কথা বলো না তো, সালমা জ্ঞান ফিরুক, জানা যাবে কি হয়েছে। সুজনা হাত মালিশ করার পর এক পর্যায়ে সাজিয়া বেগম ফোন এলো। সুজনা ফোন তুলে ঘরের বাইরে গিয়ে বলল, আম্মা ছোট আন্টি অজ্ঞান হয়ে গেছে, খুব খারাপ অবস্থা এই বাড়িতে। আমি এখন এইভাবে চলে যেতে পারি না, আমি আসবো, চিন্তা করো না। কি হলো ওনার? জানি না, তোমাকে পরে ফোন দিচ্ছি। আচ্ছা জানাস। ডাক্তার ইঞ্জেকশন পুশ করে দু চোখে মাঝখানে সন্দর্পণে চেপে ধরা কিছুটা পর সালমা বেগমের জ্ঞান ফিরে এলো। চোখের কিনারায় জল গড়িয়ে পলক কান বেয়ে অভিক দ্রুত মুছে দিয়ে বলল, মা আমি তোমার অভি, দেখো। সালমা বেগম ধীরে ধীরে চোখ মেলে তাকালো, সরিয়ে ছেলের মুখখানা দেখল। অপর পাশে ওনার হাতে তালু মালিশ মত্ত মেয়েটাকে দেখল। কিছু পূর্বে ঘটনা মনে পড়তে বুক ফেটে কান্না পেল। এভাবে অপমান করে কেউ কখনো কথা বলেনি ওনার সাথে। জ্ঞান ফেরা সবাই শান্ত হলো। আনিকা আবিকের হাত ধরে বাইরে টেনে আনলো। বলো ছোট মা, ওই সময় বলেছিল তোর পছন্দ নাকি খারাপ। মেয়েটার মুখে মুখে তর্ক করে, ছোট মাকে অপমান করেছে। কেন বলেছে এসব? মেয়েটা কে? আমরা কিছু জানি না কেন অভি? অভি চিন্তিত বদনে তাকালো। আনিকা বলল, দেখ অভি, কিছু লুকাবি না, এসব নিয়ে পরে কথা হবে। ছোট মা সুস্থ হয়ে উঠুক, তোকে দেখছি। আবিক দরজার কাছে দাঁড়িয়ে ডাক্তারের কথা অনুযায়ী ভেজা রুমাল ভিজিয়ে সালমা বেগমের কপালে ঘাম মুছে দেওয়ার সূচনার দিকে অপলক তাকালো। ডেকে বলল, জরুরি কথা আছে, বাইরে আসুন। সুজনা। সবাই তাকালো অভিকের দিকে। সুজনা ভরকে গেল, তাকে এভাবে ডাকলো কেন? সালমা বেগমকে উঠিয়ে বালিশে হেলান দিয়ে বসানোর পর সুজনা অভিকের খোঁজে গেল। সে ভেবেছে অভিক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ডেকেছে, তাই ব্যাগ নিয়ে আসলো অভিকের ঘরের থেকে। নিচে চলে আসতেই মর্জিনা বলল, বাবু বাইরে আছে। সুজনা সদর দরজা পার হতেই দেখল অভিক উত্তরমুখী হয়ে দাঁড়িয়ে আছে গম্ভীর হয়ে। সুজনা ধীর পায়ে হেঁটে পিছনে গিয়ে বলল, কেন ডেকেছেন? আবিক ফিরল। মায়ের আকস্মিক অসুস্থতা তাকে ভাবিয়ে তুলছে। সুজনা কখনোই এমন না, কিন্তু এত প্রশ্ন তাকে স্বস্তি দিচ্ছে না, তাই প্রশ্নটা করলো। আপু বলেছে মা জ্ঞান হারানোর আগে কিছু বলেছিল। কি বলছিল? বলছিল যে আপনি মায়ের মুখে মুখে তর্ক করছেন, অপমান করছেন। আমাকে এসব বিশ্বাস করতে বলবেন না, আমি আপনাকে বিশ্বাস করি। কিন্তু সুজনা দু চোখ জলে টলমল করে এলো। আবছা আধারে গড়িয়ে পড়ল বই কি, এই মানুষটা তাকে চিরকুটে লিখেছে, আমি আপনাকে বিশ্বাস করি। সুজনা দুপা পিছিয়ে হেঁটে নিজেকে সামলালো। অভি দুপা এগিয়ে গিয়ে বলল, সুজনা আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আমি। সুজনা শুনতে চাইল না আর কিছু। দ্রুত পায়ে হেঁটে সে অন্ধকারে হারিয়ে গেল। যে চোখে সে তার
জন্য মায়া দেখেছে সে চোখে, সে অবিশ্বাস কী করে সহ্য করবে? বিশ্বাস শব্দটা এতটাই ঠুনকো। আবিকের ঘরে খুঁজে এসে আনিকা দেখল সে কপালের উপর হাত উল্টে পিঠ রেখে সোফায় হেলান দিয়ে বসে আছে। অনা আদিপ তার পাশে চুপচাপ বসে আছে। আনিকা এসে বলল, তোকে খুঁজেছিলাম অভি। ছোটো মা উঠে বসেছে। চাচু বলেছে ছোটো মার কাছ থেকে জেনে নে কি হয়েছে, তোকে বলতে পারে। কাউকে কিছু বলছে না, যাচ্ছে, তুমি যাও। অনা বলল, আম্মু সুজান নাই? আনিকার সাথে সাথে অভিকের দিকে তাকালো, বলল, হ্যাঁ সুজানা কোথায়? ছোটো মার ঘরে। তোর ঘরে তো দেখলাম না। উনি চলে গিয়েছে। কেন? ডিনার করার কথা ছিল না আমাদের সাথে? একা একা ছাড়ছিলি কেন? আজব ব্যাপার অভি। ও মেয়ে মানুষ। বলেই আনিকা ফোন লাগালো সুজনার ফোনে। অভি দেখ ফোনটা যাচ্ছে না। তুই কি করছিস না? তোর ফোন থেকে কল দে। অভিক ফোন নিতে গিয়ে আনিকা দেখলো ইতিমধ্যে কল যাচ্ছে সুজনার নাম্বারে, কিন্তু কেটে যাচ্ছে। আনিকা চিন্তিত বদনে তাকালো, বলো কিছু কি হয়েছে? কি হয়েছে? সুজনাকে আমি প্রশ্ন করেছি উনি মায়ের সাথে তর্ক করেছে কি না। ব্যাস, তারপর একা একা বেরিয়ে গেল। আনিকার গালে হাত দিল। তুই এভাবে জিজ্ঞেস করলি? হ্যাঁ। আনিকা স্তব্ধ চোখে চেয়ে রইল। উনি এজন্যই ফোন ধরছে না? হ্যাঁ। তুই একদম ভালো করিসনি এটা। কার দোষ কার ঘাড়ে চাপাচ্ছিস আমি জানি না, কিন্তু সুজনার সাথে তুই এটা ভালো করিসনি। অভিক কোনো উরুতে রেখে দুহাত মুখ হেলে ঝুঁকে বসল। আঞ্জুমনা বেগম ডেকে বলে, অভি তোর বাবা ডাকছে, দেখে যা তো বাবা। অভিক মুখ তুলল, নিচু স্বরে বলল, যাচ্ছে। রাশেদা বেগমের সাথে বসে গল্পগুজব করছে সাজিয়া বেগম। সুজনার ফোন আসেনি এখনও অবধি। ও বাড়িতে যেহেতু গিয়েছে সেহেতু চিন্তার কোনো কারণ নেই। সবাই যথেষ্ট স্নেহ করে সুজনাকে, কিন্তু মায়ের মন তারপরও শান্তি পাচ্ছে না। উনি ফোন হাতে নেবে তখনই কলিং বেজে উঠল। রাশেদা বেগম বললেন, দেখো বলতে বলতে তোমার মেয়ে চলে এসেছে। সাজিয়া বেগম দরজা খুলে বললেন, বেরোনোর সময় ফোন দিতে বলেছিলাম না? পরক্ষণে মেয়ের চোখ মুখ দেখে হতভম্ব হয়ে গেল। মুখে হাত বুলিয়ে বলেন, ও মা তোর কী হলো? কেঁদেছিস কেন? কি হয়েছে? কে কি করেছে? সুজনা বলল, কিছু হয়নি মা। না, তোর চোখ মুখ তো ফুলেছে। কিছু তো হয়েছে। কি হয়েছে আমাকে বল না। রাশেদা বেগম বলল, হ্যাঁ রে, মিছা কথা বলতে পারিস না ভালো করে। কেন কেঁদেছিস? সাজিয়া বেগম রুক্ষ গলায় বললেন, ওই বাড়িতে কেউ কিছু বলেছে তোকে? সুজনা মায়ের দিকে তাকালো গোল গোল চোখে, বলল, আমার তেষ্টা পেয়েছে আম্মা, ঘরে যাই। ঘরে চলে গেল সুজনা। রাশেদা বেগম বলে, ওর কিছু তো হয়েছে, ধীরে সুস্থে জিজ্ঞেস করো, বকাঝকা করো না। আমি দেখি বাবু এলো কি না। সুজনা ঘর থেকে আওয়াজ করে বলল, আম্মা জগে পানি নেই। হ্যাঁ দিচ্ছি এক্ষুনি। সাজিয়া বেগম রান্নাঘরে যেতে সাইম এসে বলল, আম্মা আপার কি হয়েছে? আমি জানি না, কিছু বলছে না। সর, ও পানি চেয়েছে। সাইম সরে পড়তেই সাজিয়া বেগম পানি নিয়ে ছুটলেন মেয়ের ঘরে। সুজনা ওড়না খুলে বিছানায় ছড়িয়ে রাখল। সাজিয়া বেগম পানি বাড়ি দিয়ে সুজনা পানি খেলো। উনি মেয়ের পাশে বসে মাথা হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমাকে বললি না কি হয়েছে? আমি তো মা, বলে দিলে হালকা লাগবে। কি হয়েছে? সুজনা পানি খেয়ে চেয়ে রইলেন মায়ের মুখের দিকে। বলবি না আমায়? জাপটে মায়ের গলা জড়িয়ে মুখ লুকালো সে। ফুঁপি উঠে বলল, তুমি আমাকে বিশ্বাস করো আম্মা? মা হেসে উঠে চুলে হাত বুলিয়ে বলল, পাগল মেয়ে, আমি তোকে অন্ধের মতো বিশ্বাস করি। কি হয়েছে বলবি তো? তুই আমার ঘরের প্রদীপ। তুই এভাবে কাঁদলে আমার তো ভালো লাগে না মা। সুজনা নাক টেনে বলল, প্রদীপ তো ছেলেরা হয়, মেয়েরাও হয়। ছেলেরা তো এক বাড়ির প্রদীপ হয়, আর মেয়েরা দু বাড়ির প্রদীপ। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, দু বাড়িতে মেয়েরা আলোকিত করে। এবার বল কি হয়েছে? সুজনা চোখ মুছল মায়ের কাঁধের শাড়িতে। বলল, নীলা ম্যাডাম ফোন নাম্বার চাচ্ছিল স্যারের মা। আমি নাম্বারটা দিয়ে চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে দেখি আন্টি
রান্নাঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে। এ কী কাণ্ড! কী করে নীলাকে তোদের স্যারের জন্য দেখছিল নাকি? আমি কি জানি ওসবের খোঁজ আমি কেন রাখবো? আচ্ছা, তারপর কি হলো? অজ্ঞান হলো কিভাবে আমি জানি না। ডাক্তার বলছেন যেন উনি বেশি অতিরিক্ত উত্তেজনা অজ্ঞান হয়ে গিয়েছেন। স্যার আমাকে ডেকে বলল যে উনি নাকি অজ্ঞান হওয়ার আগে বলেছে আমি ওনার সাথে তর্ক করেছি, অপমান করেছি। আমি সত্যি এরকম করিনি আম্মা, তুমি বিশ্বাস করো। বলে সুজনা আবারও কান্নায় ভেঙে পড়ল। সাজিয়া বেগম মাথায় ধীরে ধীরে হাত বুলাতে বুলাতে বলল, এর জন্যই কাঁদতে হয় না সুজনা। তুই যখন কিছু বলিসনি তখন কাঁদছিস কেন? সুজনা আরও চেপে ধরল দু চোখ মায়ের কাঁধে, বলল, স্যার আমার সাথে কখনো এভাবে কথা বলেনি। আমি একটা কথা বলি তোকে। বলো। তোর স্যারের মায়ের সাথে নীলা মনে হয় রেগে কথা বলেছে। সুজনা চট করে মাথা খুলল, নাক টেনে বলল, কি বলছো আম্মা? তুই ভেবে দেখিসনি ওটা? দেখ তুই, নাম্বারটা দেওয়ার পর উনি মনে হয় কল করেছিল। হ্যাঁ হতে পারে, কিন্তু ম্যাম অনেক মিষ্টিভাষী আম্মা। কেন রাগ করে কথা বলবেন সেটা তো আমি জানি না। হয়তো সেখানে কিছু হয়েছে যেটা আমরা জানি না। সুজনা চোখে পানি মুছে বলল, হ্যাঁ এরকম হতে পারে, কিন্তু না জেনে তো এসব বলা যায় না আম্মা। আমি আমারটা বললাম, তুই কেন ওটার জন্য কষ্ট পাচ্ছিস? তোর স্যার হয়তো জানে না তাই তোকে বলেছে। না জেনে কেন আমাকে দোষারোপ করলো আম্মা? আমি আন্টিকে রীতিমতো ভয় পাই। কোন সাহসে তর্ক করতে যাব? এটা তো স্যার জানতেন। আচ্ছা ঠিক আছে, তোর স্যার সত্যি জানলে তো বলতো না। না জেনে বললো কেন? পরের উপর দোষ চাপানো খুব সহজ, তাই না? সাজিয়া বেগম হেসে উঠলেন, বললেন, আহা মাস্টার মশাই ভারী অন্যায় করেছে। সুজনা ফুঁপিয়ে উঠলেন, তুমি হাসছো কেন? হঠাৎ আমার মাস্টার মশাইকে মনে পড়ে গেল। তোমার মাস্টারমশাই আমার মাস্টারমশাই এক হলো? না এক না, এমনি বললাম। তোমার মাস্টারমশাই তোমাকে কখনো অবিশ্বাস করেছে? মা আবারও হাসলেন, বললেন, অবিশ্বাসের প্রশ্নই আসে না। বিশ্বাস আছে বলেই তো তোদের আমার হাতে ছেড়ে গেলেন। অভিক মায়ের ঘরে দরজার কাছাকাছি গিয়ে মায়ের ফোঁপানি শব্দ শুনল। উনি ফোঁপাতে স্বামীর কাছে নালিশ করছেন, তোমার ছেলে বউকে দূরত্ব নিয়ে এসো। আমাকে এসব একদম জড়াবে না। আমি কত কীভাবে রাখছি। আমার তো একটা মাত্র ছেলে, একটা মনের মতো ছেলে বউ কি আমি পেতে পারি না? সংসার সে করবে সালমা, আমার কি করা থাকতে পারে তাহলে তাই করো। কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, নীলা মেয়েটাকে মোটেও সংসারী গোছের মনে হয়নি। ও আমার অভিকে ডুবিয়ে মারবে বলে দিলাম। কথাবার্তা কি সিরি। মা আর আমার মধ্যে কি ঝগড়া হয় না? আমরা কি কখনো কাউকে পাগল বলেছি? মেয়েটা আমাকে কি করে ওভাবে বলতে পারলো? বলেই তিনি আবারও কান্নায় ভেঙে পড়লেন। আজিম সাহেব গ্লুকোজ ঢেলে গ্লাসে চামচ নাড়তে নাড়তে বলল, এভাবে কাঁদতে থাকলে তো অবস্থা খারাপ হয়ে যাবে সালমা। অভিকে আসতে দাও, আমি এ বিষয়ে কথা বলবো। সালমা বেগম শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছল, বললেন, সুজনা মেয়েটা কি চলে গিয়েছে? হ্যাঁ বোধ হয়, আর তো দেখা গেল না ওকে। বলছি যে মেয়েটার সাথে খ্যাঁক খ্যাঁক করা বন্ধ করো। দেখলে তো আজ হাত পা মালিশ করেছে আনিকার সাথে সাথে। ওর মতো মেয়ে হয় না বুঝলে। আমার যদি এরকম একটা পুতুল থাকতো সাজিয়ে রাখতাম। বালিশে হেলান দিয়ে চোখ বুজলেন সালমা বেগম, আবারও ফুঁপিয়ে উঠলেন। আজিম সাহেব চশমা খুলে রাখতেই আবিকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, বাইরে দাঁড়িয়ে কেন অভি, ভিতরে এসো। সালমা বেগম শাড়ির আঁচলে গাল মুছল। অভিক ধীর পায়ে ঘরে প্রবেশ করল। আজিম সাহেব বলল, তোমার মাকে শান্ত করানো যাচ্ছে না অভি, প্লিজ ডু সামথিং। অভিক চুপ করে বসে থাকলো। আজিম সাহেব বললেন, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি, তোমরা মা ছেলে বসে থাকো। ঘরে অনাহাদীপ ঢুকে এলো। হুড়মুড় করে খাটে উঠে সালমা বেগমের পাশে গিয়ে বসল। দাদু অসুখ? সালমা বেগম চোখ মুছে
হাসার চেষ্টা করলেন। ওদের পিছন পিছন আনিকা ঘরে ঢুকে অভিকে দেখে সালমা বেগমের দিকে তাকালো, বলল, ছোট মা, তোমার ছেলে একটা মহান কাজ করেছে। সালমা বেগম নাক টেনে বলো, সে আজকাল মহান মহান কাজ করছে। আনিকা বলো, আগে আমারটা শোনো। তুমি কার কথা বলছো আমি জানি না। তোমার ছেলে ভেবেছে তোমার সাথে সুজনার কিছু হয়েছে, তাই সে সুজনাকে কি না কি বলেছে। সুজনা অন্ধকারে বেরিয়ে গেছে, ফোন টোন সব বন্ধ। ওনার মা কি বলবেন এখন? সুজনা নিশ্চয় কষ্ট পেয়েছে। আজিম সাহেব আর সালমা বেগম স্তব্ধ হয়ে বসে রইল। আনিকা, বাচ্চাদেরকে বলো চলেন, ভাত খাবেন। না, আবির সাথে খাবো। আবি বলল, আমি এখন খাবো না, যাও। ওরা মায়ের সাথে যেতে যেতে বলল, অভি পোচা। আনিকা ওদের নিয়ে চলে গেল। সালমা বেগম এখনও বিস্ময়ে রেশ কাটিয়ে উঠতে পারছে না। বলল, বাহ, ওই মেয়ের দোষ ঢাকতে সুজনার ঘাড়ে দোষটা তুলে দিলি অভি। অভি মায়ের দিকে সরাসরি তাকালো, চেহারা পুরোপুরি থমথমে মেঘাচ্ছন্ন। নীলা মজুমদার সুজনা বস মা, কাজের প্রেক্ষিতে আমি কথা বলেছি, তাই তুমি ভেবে নিয়েছ ওর বাবার কাছে তুমি প্রস্তাব পাঠাবে? আমি একবারও বলেছি মা, কেন তুমি আগ বাড়িয়ে এটা করতে গেলে? তুমি কাল হেসে খেলে কথা বলছিলি না? বলছিলাম, কিন্তু সেটা সুজনার সাথে। নীলা পরে ফোনটা নিয়েছিল, তখন তুমি ফোনটা কেড়ে নিলে। তাহলে তুই যে আমাকে কোনো একটা মেয়ের কথা বলছিলি, যাকে কিনা সুজনা চেনে, আবারও এই মেয়ে ওই মেয়ে করছো তুমি। এই মেয়ে ওই মেয়ে কিচ্ছু হয় না মা। এই মেয়েটা সুজনা, ওই মেয়েটা সুজনা। আমি সুজনার কথা বলছিলাম মা, তুমি উল্টোটা বুঝেছ। এখন আমি সুজনার কাছে স্টুপিড হয়ে গেলাম। সালমা বেগম আর আজিম সাহেব স্তব্ধ হয়ে চেয়ে রইল। বেডসাইডের টেবিল থেকে ফোনটা নিয়ে সালমা বেগম হাতে ধরিয়ে দিল অভিক। বলল, পারলে আমার হয়ে সুজনাকে সরি বলে দেবে। সালমা বেগম কি বলবে খুঁজে পেল না। অভিক বেরিয়ে গেল ঘর থেকে। আজিম সাহেব বসে পড়লেন স্ত্রীর পাশে, কপালে হাত দিয়ে বলেন, সালমা, তোমার ছেলে মনে হয় জানতে পেরেছে এবার। সালমা বেগম হাঁ হয়েছে রইলেন। ফোন কলের আওয়াজে ঘুম ছুটে গেল সুজনার। আর সে ক্যাম্পাসে যায়নি। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল তাড়াতাড়ি, চাকরিতে ছুটবে বলে। কাঁচা ঘুম ভেঙে যাওয়ার বিরক্ত হলো। ফোনটা তুলে দেখল শান্তা আর মেহুল এক নাগাড়ে অনেকগুলো ফোন দিয়েছে। সুজনা ব্যাক করতে যাবে, তখনই আবার শান্তা ফোন এলো। সুজনা রিসিভ করে কানে দিয়ে বলল, হ্যাঁ বল, ভালো আছিস? হ্যাঁ, গলাটা কেমন যেন লাগছে, ঘুম থেকে উঠেছি তাই। শোন না, বলছিলাম যে অভিক স্যারের সাথে লাইব্রেরিতে দেখা হয়েছে আজ। উনি তোর কথা জানতে চাইল। হুম মানে? আমি কি বলেছি শুনেছিস? হ্যাঁ, স্যার তোর কথা জানতে চাইল। তোর সাথে সকালে কথা হয়েছে কি না জানতে চাইল। কিছু কি হয়েছে সুজু? কি হবে? কিছু হয়নি। আচ্ছা রাখ, কাল দেখা হবে। স্যারের ব্যাপারে কিছু বলবি না? আমার কিছু বলার নেই। আচ্ছা স্যার আরও একটা কথা বলেছে। বল। বলেছে ফ্রি হলে স্যারের মায়ের ফোনে একটা কল দিতে। এখনও তুই স্যারের ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছিস না। আচ্ছা এখন রাখ, তোকে রাতে এসে ফোন দেব। ওকে বাই। শান্তা ফোন রাখার পর সুজনা স্প্যাম কল লিস্টে চেক করে দেখল অনেকগুলো ফোন, আনিকা আর আরও 2-3টে অপরিচিত নাম্বারে। সুজনা জানে সেই নাম্বারগুলো কার। সে চায়নি ও বাড়ি কারো সাথে কথা বলতে। অফিসে যাওয়ার কিছু পরই নীলাকে দেখল সুজনা। ভারী ব্যস্ত পায়ে নিজের কামরায় প্রবেশ করতে দেখে গেছে নীলাকে। চেহারায় এইটুকু ক্লান্তির ছাপ নেই। সুজনা ডাক পড়ল কিছু পরই। সুজনা যেতেই জানতে চাইল কালকের মিটিং কেমন হলো। সরি ম্যাম, কালকে ওই বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে, তাই মিটিংটা হয়ে ওঠেনি। আমি রাজন ভাইয়াকে বলে দিয়েছি সেটা। নীলা ফোন তুলে কাকে যেন ডেকে বলল, ভিতরে এসো তো। কিছু পরই রাজন এলো। বলো জি ম্যাম।
ওনাদের সাথে আর কথা হয়েছে কিন্তু সুজনা ডিল করতে চাচ্ছেন না। ও বলছে অন্য কোনো কোম্পানি ব্র্যান্ড ডিজাইনার নিয়ে কাজ করবে, এই কোম্পানির সাথে কাজ করবে না। নীলা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই সুজনা মাথা নামিয়ে নিল। নীলা বলে, ওনারা তোমার সাথে পরিচিত যেহেতু কাজ করতে আরও সুবিধে। আমি চাচ্ছি না, যদি খুব অসুবিধা না হয় তাহলে আমাকে অন্য কাজ দিন। কিন্তু আমি ওনাদের এখন কি বলবো? সুজনা চুপ করে থাকলো। নীলা বলল, ওকে তুমি যাও, আমি তোমাকে আপডেট জানাচ্ছি। নীলা পরপর কয়েকজনের সাথে কথা বলার পর সুজনাকে ডেকে নিল। বলল, তোমাকে মিটিং করার জন্য বাড়িতে যেতে হচ্ছে না, গুগল মিটে করতে পারো। আমি তোমার মেল লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, আধ ঘন্টার মধ্যে জয়েন হয়ে যাও। আমি আসছি। সুজনা না বলার সুযোগ পেল না। আজ কার সাথে মিটিং হবে? সন্ধ্যা 7টা হতে হতে সুজনা মিটিংয়ে জয়েন করলো। যিনি জয়েন করলেন ওনার মেল নামটা সরি। সুজনা হেডফোন চেপে মনোযোগী দিয়ে শুধালো, আসসালামু আলাইকুম। সুজনা, আফ্রিদা ফ্রম NMT, ক্যান ইউ হেয়ার মি? টুংটুং শব্দ করে স্ক্রিনটা আলোকিত হয়ে উঠল। ব্ল্যাক হেডফোন পরা সৌম্যদর্শন লোকটাকে স্ক্রিনে দেখে আর চোখ তুলল না সুজনা। প্রশ্নের পর প্রশ্ন করেই গেল। ওপাশে ব্যক্তিটি প্রশ্নের পর প্রশ্ন শুনেই গেল। সুজনা কোনোরূপ উত্তর না পেয়ে বলল, কোনোরূপ উত্তর না পেলে মিটিংটা এখনই ক্লোজ করে দেওয়া হোক। অনেকক্ষণ পর উত্তর এলো, মিটিংটা ক্লোজ হলে ফেস টু ফেস মিটিং করতে হবে। আপনি রাজি থাকলে আমি আরও কিছুক্ষণ চুপ থাকতে পারি। আপনি মিটিংটা ক্লোজ করে নেক্সট মিটিং টাইমটা জানাতে পারবেন। সুজনা এবারও তাকালো না কিবোর্ডের কাছে, চোখ রেখে স্পষ্ট গলায় বলল, আপনাদের ব্র্যান্ড ডিজাইনারের জন্য আপনাদের রিকোয়ারমেন্টগুলো বলুন এবং যাবতীয় ইনফোগুলো ডক্স ফাইলে আকারে প্রদান করুন। আপনি উত্তর না দিলে আমি এখানে মিটিং ক্লোজ করছি, ধন্যবাদ। অভিক বলে উঠল, সুজনা প্লিজ মিটিং ক্লোজ করতে পারেন, কিন্তু আমার ফোনে নাম্বারটা ব্ল্যাকলিস্ট থেকে তুলুন। আই রিকোয়েস্ট ইউ সুজনা, আপনাকে এত রেগে থাকা মানায় না। দুঃখিত, এটা আমার কাজের জায়গা, আমি আপনার কোনো অনুরোধ রাখতে পারছি না। টুস করে স্ক্রিন থেকে অভিমানী মুখটা চলে যেতেই অভিক হেডফোন খুলে রকিং চেয়ারে হেলান দিয়ে বসলো। বন্ধ চোখে খুলে দেওয়াল ঘড়িতে চোখ দিতেই সময় দেখল 7:30 হয়নি এখনও। দ্রুত বেরিয়ে গেল সে বাড়ির দিকে। সুজনাকে আজ এমন মার দেবে না। সুজনা অফিস থেকে বের হতে না হতেই কুকুরের পাল্লায় পড়ল। সেই দিনের কুকুরটা আচ্ছা জ্বালাতো। কুকুরটা তাকে দেখেই লাফাতে লাফাতে ঘেউ ঘেউ শুরু করলো। সুজনা দৌড় দিলে সেটাও দৌড় দেবে। সুজনা ভাবল দোকান থেকে কিছু কিনে খাইয়ে তারপর সে গাড়িতে উঠে যাবে। যেই ভাবা সেই কাজ। সুজনা দোকানের দিকে ছুটতে কুকুরটা লেজ নেড়ে নেড়ে দোকানের কাছে ছুটল। দোকান থেকে বন কিনে কুকুরটা খেতে দিল সুজনা। কুকুরটা গপাগপ খেয়ে লুটে পড়ল মাটিতে। সুজনা রাস্তায় পার হওয়ার জন্য সুযোগ খুঁজল। কুকুরটা তার পিছনে ছুটবে বলে মনে হয় না। সুজনা রাস্তা পার হয়ে যাওয়ার সাথে সাথে বিকট শব্দ মাথা ভনভনিয়ে উঠল তার। লোকজন একসাথে চেঁচিয়ে উঠল। সুজনা পিছনে ফিরে কিছু দেখার আগে মাথা ঝিমঝিম করে উঠল। কুকুরটা মালবাহী ট্রাক পিষে দিয়ে গেছে একেবারে। সুজনাকে আশেপাশের মানুষ বলছে, আপা এটা আপনার কুকুর নাকি আপনার পিছন পিছন ছুটছিল? দেখে রাখবেন না, আজব মহিলা তো। সুজনা কিছু বলার ভাষা খুঁজে পেল না। তার পেট গুলাচ্ছে, মাথা ভন ভন করছে। রক্ত রাস্তা আর চারিপাশে মানুষ দেখে মানুষের কথা থেকে বাঁচতে কোনো মতে আড়াল হতে চাচ্ছিল। অনেক মানুষ হায় হায় করছে। আজব, কুকুরটা নাকি তারা অনেকগুলো মাস ধরে দেখছে। এত ক্ষুধার্ত থাকতো কুকুরটা, কেউ বাসি খাবার পর্যন্ত দিত না, আজ দরদ উতলে পড়ছে।
সুজনার বমি পেল। সে গল গল করে বমি করে দিল রাস্তার পাশে এসে। আশেপাশে মানুষ নাক মুখ কুঁচকে এগিয়ে গেল। কান দিয়ে ভো ভো ধোঁয়া বেরোচ্ছে সুজনার। রাস্তায় বসে পড়বে তখনই ভিড় ঠেলে সহায়তা হাত বাড়িয়ে দিল কেউ, হয়তো ভালোবেসে বাড়িয়ে দেওয়া তাকে সব সময়। সুজনা ধরল না, আজ ধরল, তবে ভুলে, অসাড়ে। আবিক তার ব্যাগটা তুলে নিল, গাড়িতে রেখে এলো সেটা। পানির বোতল এনে বলল, এখান থেকে সরে যাই। বমি করে ভাসিয়ে দিয়ে আবার পাশে বসে আছে। পচা মেয়ে, উঠুন। সুজনা তার গলার স্বর চিনতে পেরে চোখ তুলে চাইল, হাত ছাড়িয়ে দিয়ে বলল, আমার ব্যাগ। চুপ। কুকুরটা কি করে এই অবস্থা হয়েছে? সবাই আপনাকে দেখিয়ে দিচ্ছে কেন? সুজনা কান্না আটকে বলে, সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে কুকুরটা। আমি বলছি ওকে আমার পিছনে পিছনে রাস্তায় পার হতে। আমার ব্যাগ কোথায়? এনে দিন, বাড়ি যাব। ওমা, আবার বমি পাচ্ছে। অভিক ওর হাতটা ধরল, বলল, আমার সাথে আসুন, তারপর পানি খান, রিল্যাক্স লাগবে। না, অভিক বলল, আমি কখনোই এই হাত শক্ত করে ধরতে চাই না, তাই বাধ্য করবেন না। উঠুন। সুজনা দাঁড়ালো। অভিক হাত ছেড়ে দিল। সুজনা বলল, আমি যেতে পারি। অভিক বলল, আসুন। সুজনা পিছু যেতে যেতে বলল, আমি কোথায় যাচ্ছি আপনার সাথে? আমার ব্যাগ দিন, বাড়ি যাব, ভালো লাগছে না আমার কিছু। আবিক গাড়ি কাছাকাছি গিয়ে থামলো। গাড়িতে বসার জন্য সুজনাকে সিট দেখিয়ে দিল। সুজনা সিটে গিয়ে বসলো চুপচাপ, মাথা এলিয়ে দিয়ে বলল, আপনার গাড়ি নষ্ট করলে আমার নোংরা বলবেন না, আমার এখন বমি পাচ্ছে। অভিক গাড়িতে উঠে বসে সিট বেল্ট পরতে পরতে বলল, আমি আপনাকে নোংরা বলবো? বলার ক্ষমতা রাখেন বলেই বলছি। অভিক কাতর চোখে তাকালো। সুজনা মাথা এলিয়ে রেখেছে ছিটে। অভিক বলল, আমার দশাও কুকুরটার মতো হবে আপনি এরকম করতে থাকলে। সুজনার সাথে সাথে তাকালো কপাল কুঁচকে। অভিক মাথা দুলিয়ে বলল, হুম। সুজনা কপাল চেপে ধরে বলল, আপনি আপনার স্টুডেন্টকে এত জ্বালাচ্ছেন কেন? কারণ আমার স্টুডেন্ট আমাকে রাতে ঘুমাতে দিচ্ছে না। কিছু আগেই সেই মর্মান্তিক দুর্ঘটনা সুজনাকে দুর্বল করে দিয়েছে। ভিতরটা এখনও ধুকপুক করে কাঁপছে। কুকুরটা কাল থেকে আর তার পিছু লাগবে না ভাবতে গেলেও কেমন অপরাধবোধ কাজ করছে। এখনও সে উষ্ণ রক্তের গন্ধ পাচ্ছে। কান দুটো দিয়ে বলতার আওয়াজ বেরোচ্ছে, কমছে আবার বাড়ছে। চোখ বন্ধ করে চুপটি করে রইল সে। পাশ দিয়ে চলে যাওয়া মোটরসাইকেল থেকে পেট্রোলের গন্ধ এসে নাকে ঠেকতেই গল গল করে বমি করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সে। অভিক তার ছটপাঠানি দেখে গাড়ি থেকে নেমে গিয়ে ঠান্ডা জাতীয় কিছু আনতে গিয়েছে। একটা জুস তার হাতে। সুজনাকে আবারও বমি করতে দেখে সে জুসের বোতল রেখে পানির বোতল নিয়ে এলো। বলল, এদিকে আসুন। এখানে বমি কি হলে আমি বুঝতে পারছি না। আপনার শরীর বেশি খারাপ লাগছে? সুজনা বমি থামতেই সে দুর্বল আসন্ন চোখ চাইল। গাড়ির দরজা শক্ত করে ধরে নিভে আসা গলায় বলল, আপনার সাথে আমি কথা বলি না কাল থেকে। অভি চোখ পাকিয়ে চাইল। এ অবস্থায় ও এসব কথা বলা হুঁশ আছে? সুজনা গাড়ির দরজা খুলে কোনো মতে বসে পড়ল। আবিক গাড়িতে বসে জুসের বোতল বাড়িয়ে দিয়ে বলল, ঠান্ডা আছে, খান, ভালো লাগবে। সুজনা নিল। বোতলের সিপি খুলতে গিয়ে দেখল হাতে ন্যূনতম শক্তিটুকু সে পাচ্ছে না। অভিক সিট বেল্ট টেনে পড়ার সময় দেখল সুজনা সিপিটা চেপে ধরে মাথা এলিয়ে বসে আছে। সে বেল্টে পরে নিয়ে বোতল নিয়ে বলল, কুকুরটা মাথা দিয়েছে। আপনি এত চিন্তা করে কি করবেন? বরং অন্য প্রাণীর দিকে নজর দিন সময় থাকতে। সুজনা চোখ বন্ধ করে রইল। অভিক সিপি খুলতে খুলতে বলল, সিট বেল্ট পরুন, পড়ে যাবেন। সুজনা নড়াচড়া নেই। অভিক বলল, সুজনা। সুজনা চোখ মেলে তার দিকে চেয়ে আওয়াজ করল, হুম। অভি ছিপি খুলে তাকে ধরিয়ে দিল।
সিট বেল্ট টেনে পরিয়ে সরে পড়ার সময় ভুরু উঁচিয়ে সুজনাকে বলল, মনে মনে ভাবছেন এই স্টুপিড সেটটা বমি করে বরবাদ করে দিলে কেমন হয়, তাই তো? সুজনা সুস্থ সবল থাকলে হয়তো হেসে উঠত, কিন্তু এখন সে ভুরু কুঁচকে চেয়ে আছে। অভি হেসে বলল, এসব চিন্তা করে লাভ নেই, আমি অলরেডি বরবাদ হয়ে গেছি। আপনি আমাকে জাস্ট বরবাদ করে দিয়েছেন, আর বরবাদ করার কোনো ওয়ে নেই। সুজনার কপালে ভাঁজ আর দ্বিগুণ হলো। বলল, আমি কিছু করিনি, আপনি আমার সাথে এত বক বক কেন করছেন? আমি আপনার কথা বলি না বলছিলাম না? যেচে কেন কথা বলছেন? আপনার কারণেই যেচে পড়ে আমাকে কথা বলতে হচ্ছে। আপনি যেচে পড়ে কথা বলুন, আমি আপনার মতো শুধু ভুরু কুঁচকে তাকিয়ে থাকব। সুজনা বলল, আচ্ছা ঠিক আছে, গাড়ি ছাড়ছি। আমার মনে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি সেই দিন গিয়েছিলেন মেহুলের সাথে আমার বিয়ের সম্বন্ধ ভাঙতে, তাহলে এত সেজেগুজে গিয়েছিলেন কেন? সুজনা জুস খেতে খেতে হাঁ করে তাকালো। অভিক ভুরু নাচিয়ে বলল, কঠিন প্রশ্ন করলাম না? ফকির সেজে গেলে কেউ পছন্দ করে নাকি? অভিক গাড়ি ছাড়তে গিয়ে ছাড়ল না, আঙ্গুল দেখিয়ে বলল, ওয়েট, আপনি সেজেগুজে গিয়েছিলেন মেহুলের দৌলতে আপনাকে পছন্দ করার জন্য? সুজনার চোখ বড় বড় তাকালো। সামনাসামনি মানুষ মানুষকে এভাবে বলতে পারে, নাকি উনি সারাক্ষণ সুজনাকে চেতানের তালে থাকে? বলুন, চুপ করে গেলেন কেন? নিশ্চয় আমি সত্যি বলেছি। যদি সত্যি হয়ে থাকে তাহলে এটাও সত্যি, আমার উদ্দেশ্য সফল হয়েছে। সুজনা এবার ভান ধরল। বলো, বাড়ি যাব? হ্যাঁ, অবশ্যই বাড়ি যাব। আপনাকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান আপাতত করছি না। সুজনা জুসটা খেতেই থাকলো। এত ভালো লাগছে খেতে, বমি বমি ভাবটাও চলে গেছে, পেটে ঠান্ডা পড়েছে। এখন পাশে বসা লোকটা বকবকগুলো ভালো লাগছে। অভিক গাড়ি ছেড়ে দিল। বলো, আপনাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। অন্য রাস্তায় ঢুকে পড়ায় সুজনা বলল, এই রাস্তায় কেন? এই রাস্তা দিয়ে যাব না, আমি 3 নম্বর গেট যাচ্ছি। কেন? আপনি বাড়ি যাবেন বলেছেন তাই। আমার বাড়ি বলেছি, আপনার বাড়ি না। দোহাই লাগে, আমাকে নামিয়ে দিন স্যার। অভিক সাথে সাথে বলল, আমাকে স্যার ডেকে অপমান করবেন না। সুজনা হাঁ করে চাইল। স্যার ডাকা মানে অপমান? আপনি স্যার ডাকার মানে অপমান? সুজনা বলল, আমি যাব না ওই বাড়িতে। কার সাথে না আর কার সাথে আবার তর্ক করে বসি। যাব না মানে যাব না। কাল আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আবার কেন নিয়ে যাচ্ছেন? এখন নামিয়ে দিন। অভিক বলল, মেহুলের দৌলতে যে আপনি ওই দিন সেগুন বাগিচায় এসেছিলেন, সেটা কিন্তু এখনও কেউ জানে না। সুজনা মুখ ছোট করে চাইল। অভিক ভয় দেখিয়ে বলল, আমি সবাইকে বলে দিতে পারি। সুজনা গাল ফুলিয়ে গাড়ি সিটারিং ধরে মোচড়াতে ধরতেই অভিক বলল, আরে করছেনটা কি? আমার বাড়ির দিকে যান। ননসেন্স, এরকম করে কেউ? সুজনা সিট বেল্ট খুলতে খুলতে বলল, আমি দরকার হলে লাফ দেব, তারপরও আপনার বাড়িতে যাব না। অভিক বলল, এসেই পড়েছি, আর ঝাপটাঝাপটি করে লাভ নেই। সুজনা সিটারিং ধরতে যেতেই অভিক ওর হাত চেপে ধরল সিটারিং সহ। ফিসফিসিয়ে বলল, আপনি চাইলে আপনাকে আমি গাড়ি চালানো শিখিয়ে দিতে পারি, কিন্তু আমাকে যদি কথা দেন আপনি আর কারো বিয়ের সম্বন্ধ ভাঙতে যাবেন না। কারণ শুনেছি সেগুন বাগিচায় গেলে মানুষ বরবাদ হয়ে যায়। সুজনা হাতটা নিয়ে নিতে চাইল, তবে নিতে পারল না। বলল, এক মুহূর্তে থাকবো না আমি এই বাড়িতে। কথা শুনিয়েছে, বেশ মনে আছে আমার। সরি বলেছি, বেশ মনে আছে আমার। মেয়ের নাম পাল্টালে সরি বলা হয় না। আচ্ছা, বলবো কখন? সব কথা চুপি চুপি বলা যায় নাকি? মানে পুরো পৃথিবীকে শুনিয়ে আপনাকে সরি বলবো? দরকার নেই, আমার দরকার আছে। বাড়ির গেট পেরিয়ে ঢুকে পড়ল অভি। গাড়ি থেকে নেমে সুজনার দরজার পাশে এসে ঝুঁকে বলল, মাকে বলবো বরণডালা নিয়ে আসার জন্য? সুজনা ফুলতে ফুলতে বল, আপনি খুব খারাপ।
আবির জোরে জুসের বোতলটা নিয়ে সূচনা নাকে বাড়ি মারল। বলল, আপনার রাগ ঢাক থাকতেই পারে, কিন্তু আমার সাথে না। ঠিক আছে, নাকের ডগায় এত রাগ রাখা যাবে না, নাক পুরো কেটে ফেলে দেব। সূচনা বলল, তো মানুষ তখন আপনাকে কি বলবে? বলবে নাক কাটা। বলে লজ্জা পেয়ে হেসে গেল। হাত চেপে অপর দিকে ফিরে গেল সূচনা। আবির হেসে উঠল। সূচনা লজ্জায় অন্যদিকে ফিরে যায়। অভিক তার অমনোযোগী হওয়ার সুযোগ লুপে নিল। চট করে ফোনটা কেড়ে নিয়ে বলল, দ্রুত চলে আসুন, দেরি হলে মার একটা মাটিতে পড়বে না। সূচনা চমকে তাকালো। অভিক ততক্ষণে বাড়ির ভিতরে চলে গিয়েছে। ফোনটা ছাড়া সূচনা যেতে পারবে না। তাছাড়া সূচনা ফোনে অনেক গুরুত্বপূর্ণ কাজ করার আছে তার। পচা মেয়েটা ওখানে বাইরে দাঁড়িয়ে থাকুক, তার কি? অভিকের বাড়ির ভিতরে দেখে আনিকা বলল, এই তো অভি চলে এসেছে। হ্যাঁ রে, কোথায় গিয়েছিস? ছোটো মাকে নাকি বলেছিস সূচনা আসবে আজ? কখন আসবে? অভিক দোতলার ঘরের উদ্দেশ্যে পা বাড়িয়ে বলল, বাইরে নিয়ে এসো। হায়, বাইরে? তুই ওকে বাইরে দাঁড় করিয়ে চলে এসেছিস? অভিক শেষ কথাটা শোনা গেল। আসতে না চাইলে আমি কি করব? মমতাজ বেগম ভুরু কুঁচকে এতক্ষণ চুপচাপ কথা শুনছিল। অভিকের কথাটা শোনার পরই বললেন, হায়, কি করে ভাইটা? বড় নাত বউ দেখে কোথায় সূচনা? হ্যাঁ দেখছি দাদু। ওরা আদিব আভিকে মুখে শুনে সূচনাকে দেখার জন্য পড়ার ঘর থেকে চলে এসেছে নিচে। বমির গন্ধ যেন যাচ্ছে না। সূচনা নাকের কাছে ওড়না শুকছে। উফ, কোথাও গন্ধ নেই, কিন্তু তারপরে যেন আষ্টে গন্ধ আছে, রক্তের গন্ধ। কুকুরটা কথা মনে পড়ে আবার মন কেমন করে উঠল সূচনা। বেচারা সূচনাকে মমিন মানতে গিয়ে নিজের জীবনটা দিয়ে দিল। সূচনা বিমর্ষ মুখে দাঁড়িয়ে চারপাশে তাকালো। বাগান থেকে ফুলের গন্ধ ভেসে আসছে। এখানে দাঁড়িয়ে থাকতে খারাপ লাগছে না। চারদিকে কৃত্রিম আলো ফকফকা। কিছু দূরেই গাড়িটা দাঁড় করানো। সূচনা বাড়ির ভিতরে যাবে না, নিচ থেকেই তার ফোনটাও নিয়ে চলে গেল। এখন সে আম্মাকে কি করে ফোন করবে? আম্মা তো চিন্তা করবে। তার ভাবনা সুতো ছিঁড়ে গেল। দুটো বাচ্চা ঝাপটে ধরায়। তারা দুজন হাঁটু জড়িয়ে ধরে মুখ তুলে হেসে সূচনার দিকে তাকালো। সূচনা ওদের সাথে মিষ্টি হাসলো। গালে হাত বুলিয়ে দূরে সুরে বলল, আচ্ছা, এখন জড়িয়ে ধরা যাবে না, আমার হাত মুখ ধোয়া লাগবে। আনিকা এসে বলল, সূচনা ঘাড় ফিরিয়ে গলা কাত করে তাকালো। বলল, আপনার দেবর পাগল হয়ে গেছে জানেন? আনিকার চোখ বড় বড় করে চাইল। সূচনা কখনো অভিকে তার দেবর বলে সম্বোধন করেনি। এটা সত্যি সূচনা তো? নাকি অভি রাত্রি কোথায় থেকে ভূত টুত খুঁজে নিয়ে এসেছে? এভাবে তাকিয়ে দেখছেন কি? আমার ফোনটা এনে দিন স্যারের কাছ থেকে, আমাকে দ্রুত বাড়ি ফিরতে হবে। না, আমি ভুল, স্যার বলেছেন আমি। আপনি সত্যি সূচনা? কি বলছেন? কিছু না, ভিতরে চলুন। কোথাও যাওয়া চলবে না যতক্ষণ না আমার দেবর কেন পাগল হয়েছে সেটা জানতে পারছি। সূচনা দুপা পিছিয়ে গিয়ে বলল, প্লিজ ম্যাডাম, জোর করবেন না, আমি সত্যি যেতে পারবো না। একদম না, আপনি আজকে আমাদের সাথে ডিনার করে বাড়ি ফিরবেন। সূচনা আতকে চোখে তাকালো। শব্দ বেরোলো, কোনো উহুঠুহু চলবে না, চলুন। অনা বলল, সুজান চলো চলো। দরজার কাছে শাড়ি পরা কাউকে দেখেই সূচনা শুকনো ঢোক গেল। আর বেশি বাড়াবাড়ি করল না। সালমা বেগম সরু চোখে সূচনার দিকে চেয়ে রইল। সূচনা আনিকার পিছন পিছন গেল। আনিকা বলল, ছোটো মা, সূচনা চলে যেতে চাচ্ছে, আমি জোর করে নিয়ে আসছি। সূচনা গলা নিচু করে সালমা বেগম দিকে চোখ নিচে নামিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। নিয়ে যাও ওকে। সূচনা বাড়ির ভিতরে প্রবেশ করতেই মমতাজ বেগম বলেন, তুমি নাকি আসতে চাইছ না? বোন, কি হয়েছে? তুমি কি
এই বাড়িতে কুটুম, এই বাড়ি তোমার পরিচিত, এত দ্বিধা কেন করো? সরি দাদু, আপনি ভালো আছেন তো? আল্লাহ ভালো রেখেছে। আঞ্জুমানা বেগম এসে বললেন, সুজানা এসেছো শেষমেশ? জি আন্টি, ভালো আছেন? হ্যাঁ। তোমার বাড়িতে সবাই ভালো আছে? জি। বিদ্যা বলেন, তুমি দূরে দাঁড়িয়ে কেন বোন? কাছে এসো। সুজানা আনিকার দিকে তাকালো। আনিকা জানতে চাইল, কি হয়েছে আপনার আজকে? কুকুরের ঘটনা খুলে বলতে সবাই আশ্চর্যিত চোখে তাকালো। আদিপ বল, ডগ আনো নাই? সুজানা মাথা নেড়ে বলল, উফ নাই। আনিকা বলল, কুকুরটার জন্য খারাপ লাগছে। আপনি বমি করেছেন তাই তো এত দুর্বল লাগছে। আঞ্জুনা বেগম বললেন, ওকে ঘরে নিয়ে যাও বৌমা। সুজনা মুখ হাত ধুয়ে ফেলো মা। সুজনা মাথা নাড়ালো। আনিকা তার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, এসবের জন্য এমন করতে হয়? বমি কি আর কারো হয় না? আজব মেয়ে আপনি। কিন্তু আমার গন্ধ গন্ধ লাগছে সব কিছু। আরে কাপড় চেঞ্জ করে ফেলবেন, ব্যাস। এখানেই? উফ, আমি এখন আমার দেবরকে ডাক দেবো কিন্তু। ধুর, আপনি ওনার মতো শুরু করেছেন। আনিকা হেসে উঠল। দরজার ঠক ঠক শব্দ হয়। আনিকা দরজা খুলল, দেখল আদিপ দাঁড়িয়ে আছে। আনিকা বলল, কি চাও আপনার? সুজানকে অভি ডাকে। এখন সুজান বসে নেই। সুজান কাজ আছে। কোনো কাজ নেই। অভিকে গিয়ে বলুন সুজান কোনো কাজ করবে না। সুজানা তোয়ালো হাতে ছুটে এলো, বলল, ওকে দিয়ে আমার ফোনটা নিয়ে আসতে পারেন কিনা দেখুন না। আবি শোনা। অভি সুজানের ফোন নিয়ে গেছে, আপনি ওটা নিয়ে আসুন। আচ্ছা। আবি মাথা দুলিয়ে দৌড়ে দৌড়ে যেতে যেতে বলল, অভি সুজানের ফোন দাও। সুজনার সাথে হাসলো আনিকা। সুজনাকে আগাগোড়া পরখ করে বলল, ও মা, শাড়িতে আপনাকে ভীষণ ভালো লাগছে। নাহিদের গায়ে হলুদের শাড়ি পরার ছবিটা আমার কাছে আছে। সুজনা বলল, গোসল করে ফেলেছি কিন্তু আম্মাকে এখনও ফোন দিতে পারিনি। আমার ফোন থেকে বলে দেন, তার আগে আপনাকে শাড়িটা ঠিক করে পরিয়ে দিই। দরজা বন্ধ করে সুজনা শাড়ির কুচি ঠিক করে দিতে যেতেই দরজা আবারও টোকা পড়ল। সুজনা বলল, আদিপ সাহেব এসেছেন বোধহয়। আনিকা গিয়ে দরজা খুলে বলল, অভি ফোন দিয়েছে। পরক্ষণে অভিককে দেখে চমকালো সে। অভিক ঘরে উকি দিয়ে বলল, আমার ছাত্রী কোথায়? তোমার ছাত্রী এখন কোথায় যেতে পারবে না, বাচাধন। সুজনা এর গলায় আওয়াজ শুনে চমকে উঠে শাড়ির আঁচল টেনে নিয়ে আনিকার পিছনে লুকিয়ে পড়ল। অভিক চোখ শুরু করে তাকিয়ে সুজনা আর সিটিয়ে গেল। আমি আপনাকে এনেছি কাজের জন্য। আপনি দেখেছি সেজে গুজে লণ্ডভণ্ড হয়ে গেছেন। কি ব্যাপার? সুজনা মিনমিন করে বলল, হ্যাঁ কোথায় সেজেছি? চোখে সবসময় বেশি দেখে, মুখে কিছু আটকায় না। আনিকা বলল, তোমার ছাত্রী আজ কোথাও যাবে না, তুমি আসতে পারো। আবিক সাইডে সরে সুজনাকে দেখার চেষ্টা করলো, বলল, আমার কথা আছে। আনিকা সেদিকে হাত বাড়িয়ে বলল, কোনো কথা নেই। সুজনা সরে গেল পুরোপুরি। আবিক বলল, আমার ছাত্রীকে আমার ঘরে আসতে বলো, প্রচুর কাজ পড়ে আছে। তোমার কাজ করার জন্য বউ আনো, ছাত্রী নয়। বউঠো ওসব পরের কথা, পাঠিয়ে দাও, ঠিক আছে? আবিক চলেই যাচ্ছিল। আনিকা বলল, সুজনা বলছে আমার দেবর নাকি মাথা খারাপ হয়ে গেছে। অভিক ঘাড় ফিরিয়ে বলল, তো আমি কি করব? ওসব দেবর ট্যাবরের খবর আমি রাখি নাকি? দেবর মানে? তাকে থামতে দেখে আনিকা মুচকি হাসল, ভুঁড়ি নাচালো। অভিক সম্বোধন হয়ে বলল, কে বলেছে? আপনার ছাত্রী বলেছে আমার দেবর ঠেবর নাকি মাথা গেছে। সুজনা লুকিয়ে থাকলো। অভিক বলল, তাকে পরে দেখে নিচ্ছি বলেই চলে গেল সে। সুজনা বলল, কি বলেন ওনাকে? এখন আমাকে কত কি বলবে। আরে ও কি বলবে? আচ্ছা একটা কথা বলুন, ও সবার সাথে এমন মজা করে নাকি আপনার সাথেই করে? উনি সবার সাথে গুনে গুনে কথা বলে, শুধু আমার সামনে এলে
বকবকানি বেড়ে যায়। আমিও জানতাম উনি চুপচাপ, কিন্তু কি ভাবছেন। আনিকা মৃদু হেসে বলল, আমি যখন প্রথম এই বাড়িতে আসি সেদিন অভি আমার সাথে একটা কথা বলেনি। বউ হয়ে আসার পরদিন দেখলাম নিজ থেকে এসে ভালো মন্দ জানতে চাচ্ছে, হেসে মেতে কথা বলছে। আমি জানতে চাইলাম, ওই দিন কথা বলেননি কেন? আমাকে বলো, আমি ভাইয়ের বউকে আপু ডাকবো ভেবে রেখেছিলাম। তুমি সেদিন বউ ছিলে না, তাই ডাকিনি, কথাটা বলিনি। আরও তখন আমার ছোট ভাই, সেজন্য দেবর শব্দটা চিনতেও দেরি হয়েছে। আপনাদের সম্পর্কগুলো খুব সুন্দর। আপনার সত্যি ভালো লাগে সুজনা। আপনার বান্ধবীকে আপনি কিছু বলেননি? কোন বান্ধবী? মেহুল। আর কি? সুজনা ধীর কণ্ঠে বলল, না বলিনি, কারণ ওকে আমি আমার ভাইয়ের বউ করব। আচ্ছা, সাইব ওয়াহিদ? বাহ, তাহলে তো ভালোই। যাই হোক, আপনি তো আমার ভাইয়ের বউ হতে যাচ্ছেন। আমিও খুব খুশি। আপনি সুন্দর করে দাঁড়ান, কয়েকটা ছবি তুলি। একদম গোলাপি রঙের, গোলাপের মতো লাগছে। সুজনা বলল, হয়েছে, আর না, এসব ছবি কাউকে দেবেন না। ওটা পর কেউ না, আমার হবু শাশুড়ি। আপনি কেমন মানুষ, একটু কথা বলতে চান না? আপনি কথা বললে মামি অনেক খুশি হবে। আসলে আমি লেখাপড়া শেষ করে এসব ভাববো। আম্মাকে রোজ বলি, ওসব সিরিয়াসলি নেবেন না প্লিজ। আরে, আপনাকে পড়ালেখা করতে বারণ করেছে কে? শেষ করুন, তারপর বিয়ে। তার আগে আপনার স্যারের জন্য একটা ঠিক করে দিয়ে যাবেন। বেচারা বউ মিলছে না কোনো মতেই। নিচে চলে আসুন। সুজনা মাথা দুলালো। আনিকা যাওয়ার সময় আরও একবার ঘুরে সুজনাকে দেখল। সাজিয়া বেগমকে ফোন করে জানানো হয়েছে শুনে সুজনা স্বস্তি পেল। নিচে যেতে ওকে দেখে বিদ্যা বলে উঠল, ও মা, তোমাকে যে ভালো লাগছে বোন। আনিকা বলল, আমার সব থ্রি পিসগুলো অনেক লুজ সুজনা, আগে হাঁটবে এগুলো, তাই শাড়ি দিয়েছি। আঞ্জুমানা বেগম বলেন, হ্যাঁ, সুজনা তো প্রথম দিনই শাড়ি পরে এসেছিল, শাড়িতে ওকে ভালো লাগে। সুজনা মিষ্টি হেসে বিদ্যার পাশে বসলো। বলো, আপনার দরজাগুলো খুব সুগন্ধি। বিদ্যা হেসে বলল, তুমি খেলে বসো, আমি পান বানিয়ে দিই। সালমা বেগম দূর থেকে ওকে গোমরা মুখে চেয়ে আছে অনেকক্ষণ। খাওয়ার সময় হতেই সবাই খেতে বসলো। টেবিলে বাবা, জেঠু আর বড় ভাইকে দেখে অভি কপাল ভাঁজ বলো। আশেপাশে তাকিয়ে দেখল যে আর কেউ নেই। আনিকা ডেকে বলল, আর কেউ খাবে না? আর কে? তোরা বসে যা, বাচ্চাদের খাইয়ে দিয়েছি তো জোর করে। আজাদ সাহেব ডাকলেন, অভি খেতে আয়। আসছি জেঠু। আজিম সাহেব বললেন, টেবিল ফাঁকা কেন আজকে? আনিকা বলল, আমরা সবাই পরে খাবো তাই। সবাই বসে যাও। এত বড় টেবিল ফাঁকা কেন দেখাচ্ছে না? আহনা বলল, দাদু, মা, ছোট মাকে নিয়ে তুমি বসে যাও। আরে না, আজকে সুজনা আছে না, আমরা সবাই একসাথে খাবো। সুজনা এসেছে? কই, আমরা তো দেখিনি। উনি উপরে আছেন বাচ্চাদের সাথে। বিদ্যা এলো ধীর পায়ে হেঁটে বলে, আমারও 5টা চেয়ার খালি আছে, আমরা সবাই মিলে বসে যাই। বৌমা, তোমরা চলে এসো, নাতবো সুজনাকে ডেকে নিয়ে এসো। আনিকা বলল, আচ্ছা। সুজনা আসতে আজিম আর আজাদ সাহেবের সাথে টুকটাক কথা বলল। অভি গোল গোল করে কাটা গাজরের দাঁত দিয়ে কাটতে কাটতে সুজনার দিকে তাকালো। সুজনা দেখার আগে চোখ সরিয়ে নিল। আজকে তার পেটে ক্ষুধার মতো চোখেও ভারী তৃষ্ণা পেয়েছে। আঞ্জুমানা বেগম টেবিলের সব কিছু উপরে একবার চোখ বুলিয়ে বলল, আর কিছু কি বাদ পড়েছে? ছোট, তুই বসে যা। সালমা বেগম মুখ খুললেন অনেকক্ষণ পর। তুমি বসো, বাকিটা আমি আনছি। তুমি এই চেয়ারে এসে বসো মেয়ে। বৃদ্ধার পাশে চেয়ারটা দেখল সুজনা। চেয়ারে বসার পরই সে ডান পাশে জনকে খেয়াল করলো। ইঁদুরের মতো গাজর কেটে যাচ্ছে কুটকুট করে। সালমা বেগম আর আনিকা সবাইকে বেড়ে দিয়েই
নিজেরাও খেতে বসে গেল। সুজনার পাত ভরে গিয়েছে, অভিক যা পেরেছে তা দিয়ে তার প্লেট ভর্তি করে দিয়েছে। সালমা বেগম চোখ তুলে ঘন ঘন ছেলের কাণ্ড দেখছে। সুজনা মিনমিন করে বলল, আর না। অভিক সবাইকে শুনিয়ে বলল, আর কি লাগবে? সুজনা আহত চোখে তাকালো। সবাই দেখলো অলরেডি তার প্লেট ভর্তি। আজিম সাহেব বলল, অভিক, স্টুডেন্টকে খাওয়ানোর টেবিল ছাড় দিতে হয়। সবাই হাসলো মৃদু। বিদ্যা বলেন, আমার ভাইয়ের মতো এমন শিক্ষক আজকাল খুব বিরল বোন। সুজনা মনে মনে বলল, ভালো না ছাই সুজনা, যে চেনে তার আসল রূপ। কেউ কি জানে? অবশ্যই চেনারই কথা। সে তো শুধু সুজনার কাছে একটা খোলা খাতা আর উড়ো পাতার মতো। যখন ইচ্ছে খুলে পড়া যায়, আবারও যখন ইচ্ছে তখন উড়ো পাতা হয়ে ছুঁয়ে যায়। সুজনা খাবার শেষ করে উঠতে না উঠতেই আনিকা আবদার করে বসলো সুজনাকে থেকে যাওয়ার জন্য। যদিও সাজিয়া বেগমের কাছ থেকে বহু কষ্টে সে অনুমতি নিয়েছে। সুজনা অনেক কাহিনীর পর থাকতে রাজি হলো। আনিকা ভীষণ খুশি। আজ সারা রাত গল্প করে সুজনার সাথে বরবাবুকে টাটা করে দিয়েছে সে। আজকে সে বউ ছাড়া থাকুক। অভিককে ঘরে দেখল না সুজনা। বারান্দা উকি দিল। হালকা আলোয় বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখার ভারী সুন্দর এই জায়গা থেকে সুজনা ভাবলো এখানেই অপেক্ষা করব। তাকে বিরতিহীন ডাকার পর কোথায় চলে গেল? সুজনা যখন আকাশ দেখতে মগ্ন, ঠিক তখনই আবির্ভাব হলো তার। সুজনা ভাবনার ছেদ ঘটিয়ে সে গলা খাকারি দিল, আমার আকাশ বাতাস ও দখল করা হয়ে গেছে। সুজনা তার দিকে ফিরে চাইল। বলো, কারো নিজস্ব আকাশ থাকে বুঝি? থাকে। আমার নিজের একটা আকাশ আছে, নিজের একটা পাহাড়, একটা নদী, একটা সমুদ্র, একটা পৃথিবী আছে নিজের। এসব দেখার জন্য খুব পরিচ্ছন্ন একটা মনও ছিল আমার। তখন আমি দেখতাম। এখন সেগুলো অন্য কেউ দেখে। কেন? কারণ আমি যেটা দিয়ে সেসব দেখতাম সেটা দিয়ে ফেলেছি। সুজনা তার দিকে অপলক তাকালো। বিস্মিত নয়নজোড়া নিক্ষেপ করো পিনপিনে বাতাসের সাথে মিনমিন করে বলে উঠল, মাস্টার মশাই, আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি।